প্রবাসী ফাইট করছে এবং তাদের কথায় আমরা জেগেছিলাম, আমরা ঘুমাই নাই। অনেকগুলো নাম আছে, অনেকগুলো সাইবার ফাইটার আছে, সাইবার যোদ্ধা আছে। এখন তারা জিজ্ঞাসা করেন আপনি কি শাহবাগে নামছিলেন, বা আপনি কি 10 নম্বরে গেছিলেন, আপনি কি অমুক জায়গায় গেছিলেন, আপনি কি শনির আখড়ায় গেছিলেন মিছিল করতে? ভাই তারা মিছিল তৈরি করতে হেল্প করছে, লক্ষ লক্ষ কোটি কোটি জনতার মিছিল তৈরি করতে তারা এতদিন জনগণকে প্রস্তুত করছে। দে আর দ্য সাইবার ফাইটার্স। ওই সাইবার ফাইটাররা যারা দেশের বাইরে, যাদের জীবন রিস্কে, তাদের বোনদেরকে, অনেক সাংবাদিক আছে যাদের ভাইকে, বোনকে, পুরো ফ্যামিলিকে নিষ্পেষিত করা হয়েছে, ফ্যামিলিকে যন্ত্রণা দিয়ে মারে ফেলা হয়েছে, যন্ত্রণার উপর যন্ত্রণা দিয়েছে 16 বছর। তারা তাদের জীবন বাঁচানোর জন্য দেশের বাইরে চলে গেছে, ফাইট করে গেছে। কিন্তু বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা 18 তারিখে যদি রিভোল্ট না করতো, ওইটা ছিল সুপার ফাইট ব্যাক। দে ডিড অ্যামেজিং জব। যখন ঢাকা ইউনিভার্সিটিতে ক্র্যাকডাউন হলো, বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্র্যাকডাউন হলো, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি ঘুরে দাঁড়াইছে। সেই ফাইটটা তো ইম্পর্টেন্ট, বলতে হবে তো। অ্যামেজিং জব। তারপরে আসেন ঢাকা সরকারি ইউনিভার্সিটিগুলো যেটা করছে, স্কুল কলেজ কে করে নাই? কোনো গৃহিণী, কোনো বাবা, কোনো চাচা, কোনো নানা, কোনো দাদা করে নাই? সবাই করছে, সব বয়সী মানুষ রাস্তায় নেমে গেছিল, সবাই নেমে গেছিল। কেউ কাউকে করছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে আলাদা করছে? একসাথে যুদ্ধ করছে, একসাথে ফাইট করছে, একসাথে প্রতিবাদ করছে। প্রবাসীদের কথা বলে গেলে হবে? যারা এভিডেন্স, ওরা কি ব্যাকবোনটা আমাদেরকে দিছে, কি শক্তিটা দিছে যে দিব না টাকা, দেহি তুই করতে অস্ত্র কিনোস। আপনি তো একটা স্ট্যাটাসও দিয়েছেন যে ডেফিনেটলি আমি বলছি তাদেরকে স্যার বলতে হবে। আমি স্যার বলার কথাটা অনেক, দেখেন তাদের, আমি বলছি এয়ারপোর্টে তাদের স্যার বলতে হবে। আমি এটা লিখছি অনেকগুলো আলোচনার মধ্যে একটা আলোচনা, আর আমিও এটা আবিষ্কার করি না, এই কথাটা আগে বলে নিচ্ছি। এটা একটা জায়গা থেকে আমি পাইছি, আমার কাছে মনে হয়েছে কথাটা সুন্দর লেখা উচিত, লিখছি। কিন্তু আমার কাছে আশ্চর্য সুন্দর লাগছে, সবচেয়ে সুন্দর যে জিনিসটা লাগছে, প্রবাসী ভাইরা এসে আমার পোস্টের নিচে লেখা শুরু করলো, আমাদেরকে স্যার ডাইকেন না, শুধু একটু ভালো ব্যবহার করেন। আরেকটা জায়গা আছে কিন্তু বড় সেক্টর, এটা বাদ দিয়ে দিতেছিলাম, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ নেভি। তারা কি গুলি চালাইছে জনগণের উপরে? চালায় নাই। তাদেরকে স্যালুট দিতে হবে না আলাদা একটা? তাদেরকে আলাদা একটা স্যালুট দিতে হবে যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা জনগণের কথা শুনছেন, জনগণের কথা ভাবছেন, আপনার ভাইটার কথা ভাবছেন। আপনার আমার মতো করে হয়তো, আমি হয়তো আয়নাঘরের ওই গল্পটার কথা বলার সময় যখন ইমোশনাল হয়ে গেলাম, হয়তো আপনারা ওইভাবেই ভাবছেন। সম্প্রতি নির্মাতাদের থেকে শোনা যাচ্ছে যে তারা হচ্ছে ছবিতে যে সেন্সর পদ্ধতি সেটা বাতিল করার একটা মোটামুটি আন্দোলনই তুলছে বা বলছে, বাতিল করার জন্য বলছে। তো মিডিয়া এবং গণমাধ্যমে আসলে কি কি সংস্কার প্রয়োজন আপনার মতে, এবং এই প্রথাটা কি আসলে আপনি পক্ষে নাকি বিপক্ষে? কোন? আমি এটার পক্ষে, সার্টিফিকেশনের পক্ষে। আমি সেন্সরের পক্ষে কোনোদিন ছিলামও না। আচ্ছা। কারণ সেন্সর মানেই হইতেছে যে কাইটা কুইটা ফালাই দিব তোমার যা বলতে চাও। এটাও তো একটা আসলে উচিত না। আবার এটাও উচিত না যে আমার বাক স্বাধীনতা আসছে, আমি যা খুশি তাই বলে দিব, যেটা অনেক কি বলবো, দেশের জন্য ক্ষতি হইতে পারে, হার্মফুল হইতে পারে দেশের জন্য। কথাটা বুঝেন, ইন্ডিভিজুয়াল হার্মফুল হইতে পারে। একটা মানুষ যদি গণহত্যা করে, আমি তারা গণহত্যাকারী বলবো না। ধরেন যে মানুষটা ধরেন কৃষি মন্ত্রণালয়ে কাজ করে, দলেরই লোক, আর যে মানুষটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করে, এই দুজনের মধ্যে কিছু পার্থক্য আছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে একজন ফোর্স, তার হাতে পিস্তল আছে, মারণাস্ত্র আছে। কৃষি মন্ত্রণালয়ে যে আছে তার কাছে মারণাস্ত্র নেই। দুইটা কিন্তু ডিফারেন্স, অনেক পাওয়ারফুল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ফোর্স, তাকে অনেক রেসপন্স। আপনি দেখছেন না, ভিডিও দেখাইতেছে, স্যার একটারে গুলি করি স্যার, ওইটা মরে যায়, তারপরে বাকিগুলো দাঁড়ায় থাকে, স্যার বাকিগুলো বাসে। এইটা স্যার খুব ভয়ঙ্কর স্যার, এটা কি এমনি সম্ভব, এটা কেমনে ঠেকাবো? এই যে দেখাইতেছে, তার পাশে দাঁড়ায় দেখতেছে। কোন দেশে ছিলাম ভাই? আল্লাহ, আমি কষ্টে হাসতেছি। মানে কিভাবে সম্ভব এটা? মানে এটা হাউ ক্যান, মানে একটা মানুষ কিভাবে এটা মেনে নিতে পারে যে গুলি করি স্যার, বইরা যায় একটা, ওইটা থাকে স্যার, বাকি গুলি যায় না স্যার? এটা কোনো কথা? সারা দেশের মানুষ দেখছে এটা, এটা কোনো কথা হইতে পারে? একটা মানুষ আপনি গুলি করে ফেলা দিয়েছে, মরে গেছে, বাকিটা যাইতেছে না, এটা আপনার কাছে টেনশন। যারে মারলেন তার জন্য একটু টেনশন হলো না? এই আন্দোলনের শহীদদের কি পূর্ণাঙ্গ তালিকা খুব দ্রুত করা উচিত? ইনশাল্লাহ সেটা তো চেষ্টা করতেছে, আমরা তো দেখতেছি তারা দে আর ডুইং দেয়ার বেস্ট। কেননা বেশিরভাগ কালকে যেটা দেখতেছিলাম, সার্জিস এবং হাসনাত এবং আমাদের নতুন যে স্বাস্থ্য উপদেষ্টা, উনি বলতেছিলেন যে বেশিরভাগ হসপিটালের রেজিস্টার খাতা নিয়ে যাওয়া হয়েছে, সিসিটিভির ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। আচ্ছা।
সো দিস ইজ ভেরি অ্যালার্মিং তো না, আপনি আসলে কিভাবে নিরূপণ করবেন যে কত মানুষ আসলে মারা গেছে? আমরা এখন বলতে পারি 50,000 মারা গেছে, তো হইল না। বলতে পারি 50 জন মারা গেছে, এটাও হইল না। এখন একটা আন্দাজ করা হইতেছে, যেমন জাতিসংঘ বলছে 660 বা সামথিং প্লাস, 650 সামথিং। এবং 33,000-এর মতো আহত। এখন 33,000-এর মতো প্লাস আহত, 11,000-এর উপর গ্রেফতার প্লাস নিখোঁজ, এরকমই তো আলোচনা হচ্ছে। আদৌ কি এই সংখ্যা আরো বেশি কিনা আমার তো সন্দেহ হয়। আমরা আশা করি খুব দ্রুত এই সংখ্যা আমি নিয়ন্ত্রণ আশা করা করি হবে। এই সংখ্যা কমবে, এই সংখ্যাটা যেন সত্যি না হয়, এই সংখ্যাটা যেন অনেক কম হয়, একদমই তাই, একদম। এটা আশা করি। কিন্তু আমাদেরকে তো অন্ধকারে রাখা হয়েছিল, এটা তো কেমনে বলবো? কেন অন্ধকার করলেন আপনি? কেন আপনি আমার ইন্টারনেট কেড়ে নিলেন, আমার অধিকার কেড়ে নিলেন? নিয়ে কেন আপনি কি করছিলেন? এখন তো জানতে হবে জনগণের। বাংলাদেশের জমিনে যেন আর কেউ দানব হয়ে উঠতে না পারে কোনো সরকার। প্লিজ এ ব্যাপারে যেন আমরা সব সময় সচেষ্ট থাকি, যেই আসুক দানব হওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। আর আমার কথা হইতেছে যে দেশটার একটা সুযোগ আসছে আমাদের সামনে, একটা সুন্দর সুযোগ আসছে, একটা সুন্দর বাংলাদেশ দেখার। আমরা বিদেশের সুন্দর সুন্দর দেশ দেখে আফসোস করতে চাই না, বাংলাদেশকে নিয়ে সারা ওয়ার্ল্ডের সামনে পতাকাটা নিয়ে দাঁড়ায় বলতে চাই, দেখো আমাদের দেশটা অনেক সুন্দর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আপনার কি কোনো কাজ করার, ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছে আছে? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত ধরনের আন্দোলন বাংলাদেশে, যে এটাকে আসলে শুধু একটা ট্যাগ দিয়ে আমি আটকাতে চাই না, আমি বলতে চাই একটা গণবিস্ফোরণ, গণ আন্দোলন। এই গণ আন্দোলনে শহীদদের নিয়ে কাজ করা, অলরেডি আমি স্ট্যাটাস দিছিও যে আমি শহীদদের নিয়ে আমি আবরার ফারাদকে নিয়ে কাজ করতে চাই, আমি মুগ্ধকে নিয়ে কাজ করতে চাই, আমি সাইদ ভাইকে নিয়ে কাজ করতে চাই, আমি ফারহানদেরকে নিয়ে কাজ করতে চাই। আমি জানি না আমি আল্লাহ আমাকে সব তৌফিক দিবেও কিনা, তা আছে না যে এটা তো আল্লাহর ইচ্ছা, সব কিছু হয় না আসলে, চাইলেও সবসময় সব কিছু হয়ে ওঠে না। সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, আমার সুস্থতার উপরে, আমার মানসিক অবস্থানের উপরে, আমার পারিবারিক অবস্থানের উপর, অনেক কিছু পারিপার্শ্বিক অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু সিনেমাটা যদি বানাই, মানে যেই সিনেমাই বানাই, আমি সিনেমাটা বানাতে চাই এমনভাবে যাতে মানুষ ইতিহাসের একটা দলিল হয়ে থাকে, যে অ্যাকচুয়ালি মিথ্যা না, অ্যাকচুয়ালি বাড়ায় চারায় বলবো না, কেন বাড়ায় চারা বলার প্রয়োজন নাই। যা ঘটছে যেটা যদি দেখাইতে পারি ঠিকঠাক মতো, কিছুটাও যদি সত্যটাই দেখাইতে পারি, তাইলেই ইনাফ আমার কাছে মনে হয়। একটা দলিল বানাইতে চাই, এমন কিছু করতে চাই যেটাতে মানুষের আসলে পরবর্তী জেনারেশনে এসে দেখে বলবে। যেমন কথার কথা আমি বলতেছি, জহির রায়হানের সিনেমাগুলো আমরা এখন যখন দেখি, আমরা তো ওইটাকে দলিল হিসাবে কাউন্ট করি, মুক্তিযুদ্ধ দলিল হিসাবে। স্টপ জেনোসাইড দেখে আমরা দলিল হিসাবে কাউন্ট করি না। সো এরকম দলিল যদি করতে পারি, আল্লাহ যদি সেই ক্ষমতা দেয়, শক্তি সামর্থ্য এবং সেই মানসিক দৃঢ়তা দেয়, তাইলে হয়তো করব, অবশ্যই করতে চাই। দেশের জন্য কিছু করতে চাই যেখানে আসলে ইতিহাসটা সংরক্ষিত থাকবে। সেটা আমাদের 1971-এর মহান মুক্তিযুদ্ধ, সেটা 2024-এর দ্বিতীয় মুক্তিযুদ্ধ, যাই বলেন, সব জায়গাতেই আসলে কন্ট্রিবিউট করতে চাই। আমরাও চাই আপনি নতুন নতুন সুন্দর সুন্দর কাজ